আজকে দেখো গোলীয় দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের দ্বিতীয় পার্ট বা সেকেন্ড পার্টটা। আগের দিন আমরা কি দেখেছিলাম যে একটা বস্তুকে যদি আমরা বক্রতা কেন্দ্র থেকে কোথায় রাখি, দূরে রাখি, তাহলে তার প্রতিবিম্ব ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে গঠিত হবে। আর প্রতিবিম্বের বৈশিষ্ট্যে কী কী বলা ছিল? প্রতিবিম্বটা অবশীর্ষ হবে, অর্থাৎ মাথাটা উল্টা দিকে হবে। আর কি বলা ছিল? খর্বাকার মানে ছোট হবে। আর খর্বাকার মানে কি বলা হয়েছিল? রৈখিক বিবর্ধন এম এর মানটা আছে একের থেকে ছোট, যদি একের থেকে বড় হতো তাহলে কি বলতাম? বিবর্ধিত হয়েছে। আর সদ্বিম্ব গঠিত হয়েছিল। কি গঠিত হয়েছিল? সদ্বিম্ব। কারণ আলোক রশ্মি এসে মিলিত হয়েছিল। যদি আলোক রশ্মি এসে না মিলিত হতো, অর্থাৎ বা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হতো, তাহলে সেটা কি প্রতিবিম্ব হতো? অসদ্বিম্ব। বোঝা গেল? আজকে এর বাকি ছবিগুলো আমরা নিয়ে আলোচনা করব। বাকি ছবি কি? প্রথম আমরা অবতল দর্পণ নিয়ে করছিলাম, কারণ অবতল দর্পণ সদ্বিম্ব অসদ্বিম্ব সমস্ত প্রতিবিম্ব গঠন করে। কিন্তু উত্তল দর্পণ শুধুমাত্র অসৎ বস্তুর ক্ষেত্রে সদ্বিম্ব গঠন করে, বাকি সমস্ত ক্ষেত্রে উত্তল দর্পণ কি করে? অসৎ বিম্ব গঠন করে। বোঝা গেল? আজকের 2 নম্বর ছবি। 2 নম্বর ছবি কি? এটা আমাদের কি দর্পণ? এটা আর এটা অবতল দর্পণ। এটা প্রধান অক্ষ, এটা মেরু, এটা উন্মেষ M1 M2, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। ব্যাস এইগুলো। এবং FP সমান কি হয়? CF হয়। এই মানটাও যা, এই মানটাও তা। এবং CP সমান 2 × FP, মানে বক্রতা বা সাধ্য সমান 2 × ফোকাস দৈর্ঘ্য। এবারে আজকে আমরা বস্তুকে পুরো বক্রতা কেন্দ্রের উপরে রাখবো। কোথায় রাখবো? বক্রতা কেন্দ্রের উপরে। তো বস্তুকে আমরা কি করি স্যার? একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। তীর চিহ্নর যেইটা উচ্চতা সেটা বস্তুর উচ্চতা। বোঝা গেল? আর তীর চিহ্নের মাথাটা বস্তুর মাথা। তাহলে বস্তু কোথায় আছে? বস্তুর অবস্থান এখানে বক্রতা কেন্দ্রে। তাহলে এখানে প্রথম বস্তুর অবস্থানটা কোথায়? বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে। বস্তুর অবস্থান কোথায় হলো গো? একদম বক্রতা কেন্দ্র। এরপরে কিভাবে প্রতিবিম্ব গঠিত হবে? আমরা দুটা আলোক রশ্মি নিব। একটা আলোক রশ্মি যেটা সমান্তরাল ভাবে যাবে এবং অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর ফোকাস বিন্দুতে যাবে। কোন বিন্দুতে যাবে? ফোকাস বিন্দু। তাহলে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে তীর চিহ্ন মাস্ট দিতে হবে। তীর চিহ্ন না দেওয়া মানে আলোর ক্ষেত্রে তার কোনো ভ্যালু নেই। তাহলে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর ফোকাস বিন্দুতে গেছে, হয়েছে। আমরা আর একটা রশ্মি কি করেছিলাম? বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়েছিলাম। কিন্তু যেহেতু এক্ষেত্রে বস্তুটা পুরাই বক্রতা কেন্দ্রের উপরে অবস্থিত, তাহলে স্যার এই দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এর উপর বক্রতা কেন্দ্রের উপরে অবস্থিত। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আরো একটা রশ্মি ফোকাস দিয়ে যাবে। কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে। তো ফোকাস দিয়ে যাওয়া রশ্মি কি হয় না? ফোকাস দিয়ে যাওয়া রশ্মি, দেখো, যদি সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, তাহলে উল্টা হবে। ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিফলনের পর কি হবে? সমান্তরাল হবে। তাহলে এই আলোক রশ্মি পুরা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাবে। স্কেল দিয়ে করবে, এগুলো পুরো অ্যাকুরেট ছবিটা হবে। স্কেল দিয়ে মিলতে হবে। এদিক দিয়ে কি হবে? সে এদিক দিয়ে যাবে। দিয়ে দেখো এটা এদিকে চলে গেল এইভাবে, এই দিকে দিয়ে এরা মিলিত কোথায় হয়েছে বলতো? এরা এই বিন্দুতে মিলিত হয়েছে। এবার এই বিন্দু থেকে তুমি এর উপরে একটা লম্ব অঙ্কন করে দিলাম। মাথাটা কোথায় যাবে? যেখানে মিলিত হয়েছে সেইখানে তার মাথাটা হবে। হয়েছে? ছবি ক্লিয়ার? একটা আলোক রশ্মি
সমান্তরাল এসে ফোকাস দিয়ে গেছে, আর একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে গিয়ে সমান্তরাল হয়েছে, শেষ। এরপরে আমরা কি লিখব, প্রতিবিম্বের অবস্থান আগে লিখব। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, দেখো বস্তু গঠিত হয়েছে কোথায়, বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, বক্রতা কেন্দ্রে। তাহলে সেম, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, বক্রতা কেন্দ্রে। বোঝা গেল। 3 নম্বর হচ্ছে এবার যে প্রতিবিম্বের প্রকৃতি লিখব। প্রতিবিম্বের প্রকৃতি, তার প্রকৃতি বলতে স্যার সদ্বিম্ব না অসদ্বিম্ব লিখতে হবে, সদ্বিম্ব और অসদ্বিম্ব কোনটা হবে, সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে। দেখো যেহেতু এখানে আলোক রশ্মি এসে মিলিত হয়েছে, তাহলে এখানে কি বিম্ব হবে, সদ্বিম্ব। আলোক রশ্মি এসে মিলিত হওয়া মানে কি বিম্ব হবে, সদ্বিম্ব হয়েছে। আর কি কি হবে এর বৈশিষ্ট্য, একটা হলো সদ্বিম্ব অসদ্বিম্ব। 2 নম্বর বলো সমশীর্ষ না অবশীর্ষ, সমশীর্ষ হবে না হচ্ছে অবশীর্ষ। তাহলে মাথা বলে স্যার দেখি, এর মাথা স্যার উপরের দিকে, প্রতিবিম্বের মাথা স্যার নিচের দিকে, তাহলে বস্তুর মাথা আর প্রতিবিম্বের মাথা পরস্পরের কোন দিকে, উল্টা দিকে বা বিপরীত দিকে, তাই এটা কি হবে, অবশীর্ষ। মাথাগুলো উল্টো দিকে মানে অবশীর্ষ হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য কি ছিল, খর্বাকার অথবা বিবর্ধিত। এবার দেখো যেহেতু যেখানেই বস্তু সেখানেই প্রতিবিম্ব, যেখানেই বস্তু সেখানেই প্রতিবিম্ব, তো খর্বাকারও হবে না বিবর্ধিতও হবে না, তাহলে কি হবে, সমান, অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান। বোঝা গেল, বস্তুর আকারের সঙ্গে সমান, বস্তুর আকারের সঙ্গে সমান। বোঝা গেল, প্রতিবিম্বেরও যা আকার বস্তুরও তা আকার, কারণ এরা একই বিন্দুতে গঠিত হয়েছে হয়েছে। এবারে দেখো 4 নম্বর ছিল প্রতিবিম্বের প্রকৃতিতে কি ছিল, যে রৈখিক বিবর্ধন এম এর মান। দেখো এম এর মান কি হয় স্যার, একটা হয় 1-এর থেকে বড়, আর একটা হয় 1-এর থেকে ছোট, আর একটা হয় 1-এর সমান। তাহলে যেহেতু এখানে বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান, তাই এম এর মান কত হবে, 1-এর সঙ্গে সমান। যদি খর্বাকার হতো তাহলে এম এর মান 1-এর থেকে ছোট, আর যদি তাহলে 1-এর থেকে বড়। বোঝা গেল। তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে গঠিত হবে। তার প্রকৃতি কি হবে, প্রতিবিম্ব সদ্বিম্ব হবে, যেহেতু একই বিন্দুতে মিলিত হয়েছে। প্রতিবিম্ব অবশীর্ষ হবে, কারণ এর মাথা উল্টো দিকে, আর প্রতিবিম্ব হচ্ছে বস্তুর আকারের সঙ্গে সমান হবে, তাই রৈখিক বিবর্ধন m = 1 হবে। বোঝা গেল, m কি হবে, 1 হবে। এরপরে আমরা চলে যাই পরের চিত্রে। পরের চিত্রে আমরা কি করব, পরের চিত্রে হচ্ছে আমরা বস্তুকে হচ্ছে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখবো। বস্তুকে কি করব, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখবো। এটা গোলীয় দর্পণ, এটা অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ, এটা তার হচ্ছে মেরু, এটা হচ্ছে তার উন্মেষ, এটা হচ্ছে তার হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এক্ষেত্রে বস্তু কোথায় রাখবো, এক্ষেত্রে বস্তু হচ্ছে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, এখানে রেখে দিলাম। তাহলে বস্তুর অবস্থান লিখো, শর্টকাটে লিখতে পারো যে সি এবং এফ এর মধ্যে, তোমরা খাতায় লেখা হচ্ছে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র এবং কার মধ্যে, এবং ফোকাসের মধ্যে হয়েছে। ছবি আঁকা শেষ। এরপরে আমরা দেখি কি কি হবে। স্যার কি কি হবে, প্রথমে স্যার একটা আলোক রশ্মি সমান্তরালভাবে যাবে, তাহলে সমান্তরাল আলোক রশ্মি চলে গেল, সে
গোলীয় দর্পণ বা অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন বিন্দুতে যাবে? ফোকাস দিয়ে যাবে। সে হচ্ছে এরকম ভাবে হচ্ছে ফোকাস দিয়ে চলে গেল, ফোকাস দিয়ে চলে গেল। আর একটা কি হবে স্যার, যেহেতু বক্রতা কেন্দ্র এক্ষেত্রে পিছনের দিকে চলে গেছে, তাহলে এদিকে স্যার আলোক রশ্মি যাওয়ার কোনো কথা না, তাহলে এক্ষেত্রে সেম আলোক রশ্মি আগে ছবিটার মতো ফোকাস দিয়ে যাবে। কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে। তো ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি কি হয়? ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি হচ্ছে সমান্তরাল। সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিফলনের পর কি হয়? সমান্তরাল হয়। হয়েছে, এই রশ্মি এই দিকে যাবে, এরা মিলিত হয়েছে কোথায়? এইখানটায় মিলিত হয়েছে। এইখানটায় এরা কি হয়েছে? এরা হচ্ছে এইখানটায় মিলিত হয়েছে। কি করবো এবার? এখান থেকে হচ্ছে এর উপরে হচ্ছে আমরা একটা প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব। প্রধান অক্ষের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। হয়েছে। এবারে আমাকে বলো যে প্রতিবিম্বের অবস্থান তাহলে কোথায় হয়েছে? প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে। বক্রতা কেন্দ্রের বাইরে। বক্রতা কেন্দ্রের বাইরে। তাহলে প্রতিবিম্ব হয়েছে আমার বক্রতা কেন্দ্রের বাইরে। বস্তু কোথায় ছিল? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। প্রতিবিম্বের প্রকৃতি সদ্বিম্ব না অসদ্বিম্ব? স্যার যেহেতু এখানে আলোক রশ্মি এসে মিলিত হয়েছে, তাহলে এটা কি বিম্ব হবে? সদ্বিম্ব হয়ে গেল আমার সদ্বিম্ব। সমশীর্ষ না অবশীর্ষ? স্যার দেখি মাথাগুলো কোন দিকে আছে। এর মাথা কোন দিকে? স্যার উপরের দিকে। এর মাথা স্যার কোন দিকে? নিচের দিকে। তাহলে কি হবে? অবশীর্ষ। হয়েছে। এরপরে কি দেখবো? আকারটা কিরকম, ছোট না বড় না সমান? দেখো এক্ষেত্রে প্রতিবিম্ব, বস্তু এখানে, প্রতিবিম্ব এখানে। মনে রাখবে প্রতিবিম্ব যে যত দূরে থাকবে তার আকার তত বড় বড় হবে। গোলীয় দর্পণ থেকে যে যত দূরে থাকবে তার আকার তত বড় হবে। তাহলে বস্তু দূরে আছে না প্রতিবিম্ব দূরে আছে? প্রতিবিম্ব দূরে আছে, মানে প্রতিবিম্বের আকার বড় হবে। দেখতে পাচ্ছ প্রতিবিম্বের আকার এমনিতেই বড় দেখাচ্ছে, তো প্রতিবিম্বের আকার কি হবে? বড়। বড় মানে কি হবে? এখানে কি হবে? বিবর্ধিত। বড় মানে এখানে কি হবে? বিবর্ধিত। তাহলে এম এর মান কত হবে বিবর্ধিত হলে? স্যার এম এর মান তাহলে হচ্ছে 1 এর থেকে বড়। অর্থাৎ রৈখিক বিবর্ধন কি হবে? রৈখিক বিবর্ধন হবে 1 এর থেকে বড়। বুঝা গেল? রৈখিক বিবর্ধন কত হবে? 1 এর থেকে বড়। বুঝা গেল? তাহলে কি হলো এই ক্ষেত্রে? না বস্তু যদি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে, তাহলে সদ্বিম্ব তো গঠিত হবে। কোথায় গঠিত হবে? বক্রতা কেন্দ্রের বাইরে। তার প্রকৃতি কি হবে? তার সদ্বিম্ব হবে, অবশীর্ষ হবে, বিবর্ধিত হবে, অর্থাৎ রৈখিক বিবর্ধনের মান 1 এর থেকে বড় হবে। বোঝা গেল? এরপরে নেক্সট চিত্রে আমরা কি করব? এক্ষেত্রে হচ্ছে আমরা বস্তুকে ফোকাসে রাখবো না। বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি, দেখাবো এটা বলে দিচ্ছি, বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি তাহলে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে, অনেক দূরে গঠিত হবে। এই বোর্ডের মধ্যে সেটা ধরবে না। প্রতিবিম্ব হচ্ছে অসীম গঠিত হবে এবং আকারে অনেক বড় হবে। বোঝা গেল? বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি তাহলে প্রতিবিম্ব হচ্ছে অসীমে গঠিত হবে, সদ্বিম্ব হবে, কিন্তু আকারে হচ্ছে অনেক বড় হবে। অর্থাৎ সেক্ষেত্রে এম ইজ ভেরি ভেরি গ্রেটার দেন 1। অনেক বড় কি দেখায়? ভেরি ভেরি গ্রেটার দেন 1। কখন হবে? যখন বস্তুটা ফোকাসে থাকবে। সেটাকে আঁকা সম্ভব নয়। এখানে হচ্ছে আমরা তার পরের কেসটা ছবি আঁকার চেষ্টা করব, যেখানে হচ্ছে বস্তু ফোকাস এবং মেরু এর মধ্যে থাকবে। ফোকাস এবং মেরু তার মধ্যে থাকবে। চিত্র এঁকে নেই। অবতল দর্পণ, প্রধান অক্ষ, ফোকাস, বক্রতা কেন্দ্র।
বস্তুর অবস্থান কোথায়? স্যার বস্তুর অবস্থান আপনি বললেন ফোকাস আর মেরুর মধ্যে, মানে হচ্ছে এইখানটা, এইখানটা হচ্ছে বস্তু। তাহলে বস্তুর অবস্থান হচ্ছে শর্টকাটে লিখি এফ ও পি এর মধ্যে। তোমরা লিখো ফোকাস এবং মেরুর মধ্যে, গোলীয় দর্পণের ফোকাস এবং হচ্ছে মেরুর মধ্যে হয়েছে। এরপরে কি সেমই জিনিস, একটা আলোক রশ্মি কি হবে স্যার? সে সমান্তরাল হবে, দিয়ে কোন দিক দিয়ে যাবে স্যার? সে ফোকাস দিয়ে যাবে। সমান্তরাল হয়েছে হচ্ছে এইভাবে ফোকাস দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়ে সে এই খাতা স্কেলে টানো। সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর ফোকাস দিয়ে গেছে, হয়েছে। এবার দেখো আর একটা আলোক রশ্মি স্যার বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়ার কোনো চান্সই নেই, স্যার বক্রতা কেন্দ্র পিছন থেকে গেছে, কিন্তু ঘুরে বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়ার চান্স আছে। কিভাবে? প্রতিফলিত হয়ে সে কিন্তু বক্রতা কেন্দ্র দিয়ে যেতে পারে। কিরকম দেখো, তা কি হচ্ছে এইভাবে যেতে হবে, এইভাবে গেল, এইভাবে গিয়েছে কি হবে বলতো? আর তো এই দিকে হবে, এইভাবে সে গেছে, দিলে সে ঘুরে 180 ডিগ্রি ঘুরবে, 180 এইভাবে গেল, 180 ডিগ্রি ঘুরে প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে চলে যাবে। দেখো কি বলছি, এই দিক দিয়ে গিয়ে প্রতিফলিত হয়ে আবার ঘুরে এই দিকে চলে যাবে, বোঝা গেল? এই দিকে চলে যাবে, গেল এই দিকে, এখানে প্রতিফলিত হলো, ঘুরে এই দিকে চলে গেল। এবার দেখো এই দুটো আলোক রশ্মিকে যত আমি পিছন দিকে বাড়াবো তত তারা এই জায়গায় মিলিত হওয়ার বদলে আরো কখন কি যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। তাহলে স্যার এদিকে হচ্ছে এদের মিলা অসম্ভব, এই আলোক রশ্মিগুলো এদিকে কোনো জায়গায় হচ্ছে মিলতে পারবে না। কিন্তু আমি যদি এদেরকে এরকম পিছনের দিকে বাড়াই, আসলে এইদিকে তো এরা যায়নি, আমার যদি আমি এইদিকে পিছন দিকে বাড়াই, তাহলে দেখো এরা হচ্ছে একটা বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হয়েছে না মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে? মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। এবার এই বিন্দু থেকে আমরা কি করি? প্রধান অক্ষরেখাটা লম্ব অঙ্কন করি। তাহলে এখানে প্রতিবিম্ব হয়ে গেল। তাহলে এখানে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? লিখতে হবে এখানে প্রতিবিম্ব হচ্ছে অবতল দর্পণের পিছনের। কোথায় লিখবে এখানে? অবতল দর্পণের পিছন। তাহলে বস্তু যদি ফোকাস এবং মেরুর মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব হচ্ছে অবতল দর্পণের পিছনে গঠিত হবে, হয়েছে। এখানে আলোক রশ্মি মিলিত হয়েছে না মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে? তাহলে মিলিত হয়নি, আসছে বলে মনে হচ্ছে, তাহলে এটা কি বিম্ব হবে? অসৎ বিম্ব হবে। তাহলে কখন অবতল দর্পণ দ্বারা অসৎ বিম্ব গঠিত হয়? না স্যার, যখন বস্তু ফোকাস এবং মেরুর মধ্যে থাকে। বস্তু যখন ফোকাস এবং মেরুর মধ্যে থাকে তখনই কেবলমাত্র অবতল দর্পণ দ্বারা অসৎ বিম্ব গঠিত হয়, বাকি সমস্ত ক্ষেত্রে কি হয়? সৎ বিম্ব গঠিত হয়। তাহলে অসৎ বিম্ব হয়ে গেল। সমশীর্ষ না অবশীর্ষ? সমশীর্ষ না অবশীর্ষ? সমশীর্ষ। বস্তুর মাথা কোন দিকে? উপরের দিকে। প্রতিবিম্বের মাথা কোন দিকে? তারও তো উপরের দিকে, মানে দুজনের মাথা তো একই দিকে। একই দিকে মানে কি হবে? সমশীর্ষ। যদি উল্টা দিকে হতো তাহলে তো অবশীর্ষ। একই দিকে মানে কি হবে এখানে? সমশীর্ষ। হয়েছে। আকারে খর্বাকার হয়েছে না বিবর্ধিত হয়েছে না আকারে সমান হয়েছে? বিবর্ধিত হয়েছে, অনেক বড় হয়েছে, তাহলে আকারে হচ্ছে বিবর্ধিত। তাহলে রৈখিক বিবর্ধন m এর মান কত হবে? 1 এর থেকে বড়। বোঝা গেল? তাহলে কি হলো না, বস্তু যদি ফোকাস এবং মেরুর মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব হবে অবতল দর্পণের পেছনে।
প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? অসৎ বিম্ব। আর সমশীর্ষ আর বিবর্ধিত। রৈখিক বিবর্ধনের মান কত হবে? এম একের থেকে হচ্ছে বড় হবে। বোঝা গেল? এবার মান কত হবে? এর মান হচ্ছে একের থেকে বড় হবে। বোঝা গেল? এরপরে তাহলে আমরা একটু এইগুলো রিভিশন করে নিই। তোমরা বলবে, আমি জিজ্ঞাসা করিব। হয়েছে? তোমরা বলবে আর আমি হচ্ছে জিজ্ঞাসা করি। হয়েছে? আমি বস্তুর অবস্থান বলবো শুধু, আর তোমরা বলবে প্রতিবিম্ব কোথায় থাকবে এবং প্রতিবিম্বের প্রকৃতি। প্রথম, বস্তু আছে। বস্তু কোথায় আছে? বস্তু কোথায় আছে? তোমরা এখানে বলবে প্রতিবিম্ব কোথায় আছে, আর তোমরা কি বলবে? তার প্রকৃতি বলবে। বস্তু, প্রতিবিম্ব এবং তার প্রকৃতি বলবে। প্রথম হচ্ছে বস্তু হচ্ছে সি এর বাইরে। সি এর বাইরে মানে কি? বস্তু হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে। তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে প্রতিবিম্ব হবে সি ও এফ এ। প্রকৃতি কি হবে? আগে লিখো, সদ্বিম্ব না অসদ্বিম্ব? সদ্বিম্ব হবে। তারপরে আকারে ছোট না বড়? আকারে ছোট মানে হচ্ছে খর্বাকার। খর্বাকার ব্যাকেটে লিখে দেবো, তাহলে হচ্ছে এম একের থেকে ছোট। হয়েছে? তারপরে সমশীর্ষ না অবশীর্ষ? অবশীর্ষ। হয়ে গেল প্রথমটা, সি এর বাইরে। 2 নম্বর কি ছিল? বস্তু সি এর উপরে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের উপরে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? প্রতিবিম্ব গঠিত সি এর উপরে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের উপরেই প্রতিবিম্ব গঠিত হয়েছিল। প্রকৃতি কি ছিল? স্যার প্রকৃতি ছিল সদ্বিম্ব। আকারে সমান, অর্থাৎ বস্তুর যা আকার, অর্থাৎ এম এর মান হচ্ছে 1। আর কি ছিল? অবশীর্ষ ছিল। আর কি ছিল? অবশীর্ষ ছিল। হয়ে গেল। 3 নম্বর কি ছিল? সি ও এফ এর মধ্যে, অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? প্রকৃত ছিল সি এর বাইরে, অর্থাৎ হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে গঠিত হয়েছিল। প্রকৃতি কি ছিল? যেহেতু মিলিত হচ্ছিল তাই হচ্ছে সদ্বিম্ব আকারে বিবর্ধিত হয়েছিল, অর্থাৎ বস্তু থেকে প্রতিবিম্বের আকার বড়, তাই এম এর মান 1 থেকে বড় ছিল। আর এটাও কি হয়েছিল? অবশীর্ষ হয়েছিল। এটাও ছিল অবশীর্ষ। আর একটা আমরা ছবি আঁকতে পারিনি, কারণ এখানে ছবিটা ধরবে না, কিন্তু তার বৈশিষ্ট্য বলা হয়েছিল যে বস্তু যদি পুরো আছে ফোকাসের ওপরে থাকে, এফ এর ওপরে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। সি থেকে অনেক দূরে বলা হলে তাকে বলা হয় অসীমে। অসীম মানে কি? বক্রতা কেন্দ্র থেকে অনেক দূরে গঠিত হবে, সেটাকে বলা হয় অসীম। প্রকৃতি কি ছিল? স্যার প্রকৃতি এটাও সদ্বিম্ব গঠিত হবে, আকারে অনেক বড়। আকারে অনেক বড় হবে, অর্থাৎ এম এর মান ইজ ভেরি ভেরি গ্রেটার দেন 1 হবে। এবং প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে সেই অবশীর্ষ, অর্থাৎ উল্টো। আর আমাদের লাস্ট 5 নম্বর ছবি কি ছিল? বস্তু হচ্ছে এফ ও পি এর মধ্যে, অর্থাৎ ফোকাস এবং মেরুর মধ্যে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত ছিল? দর্পণের পেছনে গঠিত হয়েছিল। দর্পণের পেছনে। হয়েছে? এখানে কি? এখানে মনে হচ্ছিল যেন একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো আসছে,
তাই এক্ষেত্রে আমাদের কি করতে হবে, অসৎ বিম্ব এবং প্রতিবিম্ব কি ছিল, বিবর্ধিত ছিল, আকারে বড় ছিল, আর কি ছিল, সমশীর্ষ ছিল। আর সমশীর্ষ হলে হচ্ছে সমশীর্ষ না বিবর্ধিত হলে হচ্ছে m > 1 ছিল। তাহলে একমাত্র এই 5 নম্বর ছবিটায় অসৎ বিম্ব গঠিত হয়েছিল কার দ্বারা, অবতল দর্পণ দ্বারা। বাকি সমস্ত ক্ষেত্রে সৎ বিম্ব সৎ বিম্ব সৎ বিম্ব সৎ বিম্ব। তাহলে অবতল দর্পণ শুধুমাত্র যখন বস্তু ফোকাস এবং মেরুর মধ্যে থাকবে তখনই একমাত্র কি গঠন করবে, অসৎ বিম্ব। আর আমি কি জানতে পারলাম, আর আমি জানতে পারলাম স্যার যতগুলা সৎ বিম্ব হয়েছে ততগুলা অবশীর্ষ, সৎ বিম্ব অবশীর্ষ, সৎ বিম্ব অবশীর্ষ, সৎ বিম্ব অবশীর্ষ, সৎ বিম্ব অবশীর্ষ। আর অসৎ বিম্ব কি হয়েছে, সমশীর্ষ। তাহলে আমরা কি জানতে পারলাম যে সৎ বিম্বগুলা অবশীর্ষ হবে দর্পণ দ্বারা, আর অসৎ বিম্বগুলো কি হবে, সমশীর্ষ হবে। বুঝা গেল? পরবর্তী ক্লাসে আমরা এই গোলীয় দর্পণ অর্থাৎ উত্তল দর্পণ এবং অবতল দর্পণ আমরা বাস্তবিক জীবনে কোন কোন ক্ষেত্রে কোন দর্পণ ব্যবহার করি সেগুলো হচ্ছে আমরা আলোচনা করব। যেমন গাড়ির হেডলাইট, রাস্তার স্ট্রিট ল্যাম্প প্রভৃতি ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন দর্পণ ব্যবহার করি, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। হয়েছে?